শতরূপে সারদা কুমুদবন্ধু সেন পর্ব ৫। আনন্দের দিনগুলি শেষ হয়ে এলো। শুনলাম কালী পূজার পর মা জয়রামবাটি ফিরে যাবেন। যাবার দিনে গিরিশবাবু এলেন। কোনো কথা না বলে তিনি যোগানন্দ স্বামীকে ডেকে নিয়ে সোজা মায়ের কাছে চলে গেলেন। আমরা তার পিছু পিছু গেলাম। গভীর ভাবাবেগে ও ভক্তিতে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে তিনি করজোড়ে বললেন, মা, আমি যখনই তোমার কাছে আসি আমার মনে হয় আমি তোমার কাছে ছোট শিশু, যেন নিজের মায়ের কাছে এসেছি। আমি যদি তোমার বড়সড় ছেলে হতাম তাহলে মাকে সেবা করতে পারতাম, কিন্তু তার উল্টোটাই হচ্ছে। তুমি আমাদের সেবা করছো, আমরা তা করছি না। তুমি জয়রামবাটি যাচ্ছ লোকজনের সেবা করতে, এমনকি রান্না করে খাওয়াবে। বলো, কেমন করে আমি তোমার সেবা করতে পারি? কি করে জগন্মাতার সেবা করতে হয় তা কি আমি জানি? আবেগে রুদ্ধ হলো কণ্ঠ, মুখ রক্তাভ। আবার তিনি বললেন, মা, তুমি আমাদের মনের কথা সব জানো। আমরা তো নিজের মনের ভাব বুঝতে পারি না। তোমার কাছে পৌঁছাবার যোগ্য আমরা নই, কিন্তু অসীম দয়া তোমার। সন্তানদের দেখা দিতে নিজেই এসেছো। যখনই তোমার এখানে আসার ইচ্ছে হবে তৎক্ষণাৎ দ্বিধামাত্র না করে চলে আসবে। আমরা তোমার সন্তানেরা আমাদের মাকে দেখে কতই না আনন্দ পাই। তোমার সেবা করার সুযোগ দিয়ে আমাদের ধন্য করো। আমরা পিছনে ছিলাম। তিনি আমাদের উদ্দেশ্য করে তারপর বললেন, মানুষের পক্ষে বিশ্বাস করা শক্ত। ঈশ্বর কখনো কখনো আমাদের মতো মানবদের আবির্ভূত হন। তোমরা কি অনুভব করতে পারছো স্বয়ং জগন্মাতা গ্রাম্য রমণীর বেশে তোমাদের সামনে দাঁড়িয়ে আছেন? কল্পনা করতে পারছো কি সাধারণ নারীর মতোই তিনি সমস্ত প্রকার গার্হস্থ্য সামাজিক কাজকর্ম করে থাকেন? এসব সত্ত্বেও তিনি স্বয়ং মহামায়া, মহাশক্তি, জীবের মুক্তির জন্য আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে মাতৃত্বের পরম আদর্শ স্থাপন করে যাচ্ছেন। উপস্থিত সকলের উপর তার এই বক্তব্য গভীর প্রভাব বিস্তার করল। পরম প্রশান্তি ও মহিমায় ভরে গেল সম্পূর্ণ পরিবেশ। তা যেন সাক্ষাৎ স্বর্গলোক, আধ্যাত্মিক আনন্দ ও আশীর্বাদে পূর্ণ। মায়ের সঙ্গে আমরা রেল স্টেশনে গেলাম। তার পাদস্পর্শ করে প্রণাম করলাম। তিনি আমাদের আশীর্বাদ করলেন। 1897 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সিসিমা কলকাতা এসে কয়েকদিন কাটিয়ে গেলেন। বাগবাজারে গঙ্গার ধারে তার জন্য ভাড়া করা একটি বাড়িতে তিনি ছিলেন। স্বামী যোগানন্দ মায়ের দেখাশোনা করার জন্য ছিলেন। তাছাড়া আরও দুজন ছিলেন, দীন মহারাজ এবং কৃষ্ণলাল মহারাজ। কৃষ্ণলাল তখন ব্রহ্মচারী। শেষে দুজন বাজার হাট ইত্যাদি ঘরকন্যার ভারপ্রাপ্ত ছিলেন। সিসিমা যখন কলকাতায় এলেন, ঘটনাচক্রে স্বামীজিকেও সেই সময় দার্জিলিং থেকে কলকাতায় আসতে হলো তার প্রিয় শিষ্য ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের সঙ্গে দেখা করার জন্য। এখানে বলা প্রয়োজন, এর কিছুদিন আগে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে কলকাতায় প্রত্যাবর্তন করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দার্জিলিং গিয়েছিলেন। মা তখন জয়রামবাটিতে তার গ্রামে। ভারতে ফেরার পরে কলম্বো থেকে কলকাতায় আসার পথে স্বামীজিকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছিল। অনবরত সাক্ষাৎকার, মানপত্র গ্রহণ এবং একের পর এক বক্তৃতা দান, সবই করতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্মদিনের কয়েকদিন পরেই তিনি কয়েকজন গুরু ভাই এবং তরুণ শিষ্যসহ দার্জিলিং চলে গিয়েছিলেন। ক্ষেত্রী রাজা আরও কয়েকজন দেশীয় রাজার সঙ্গে কলকাতায় এসেছিলেন। সকলেই রানী ভিক্টোরিয়ার রাজ্যকালে হীরক জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত হয়ে লন্ডনে যাচ্ছেন। মহারাজার একান্ত ইচ্ছা ছিল স্বামীজি তার সঙ্গী হবেন। সমুদ্র যাত্রাকালে বাধ্যতামূলক বিশ্রামে স্বামীজির স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তাই তিনি স্বামীজিকে কলকাতায় আসতে আহ্বান করেছিলেন, যাতে যাত্রার পূর্বে প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। তদনুযায়ী স্বামীজি দার্জিলিং থেকে কলকাতায় এলেন।
শিয়ালদহ স্টেশনে নামা মাত্র সেখানে সমবেত গোটা মারোয়ারি সমাজের পক্ষে তাকে বিপুলভাবে সংবর্ধিত করা হলো। তাকে মানপত্র দেওয়া হলো। মহারাজা অজিত সিংহকে অগ্রণী করে ব্যবসায়ী সমাজের শিরোমণিরা সংবর্ধনায় এগিয়ে এসেছিলেন, কারণ এই ব্যবসায়ীদের অনেকেই মহারাজার অধীনস্থ জমিদার, আর স্বামীজি মহারাজার সম্মানীয় অতিথি ও পূজনীয় গুরুদেব। স্বামীজিকে সরাসরি মহারাজার বাসভবনে নিয়ে যাওয়া হলো। পরের দিন বিকেলে স্বামীজি মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়িতে গেলেন। সেখান থেকে ফেরার পথে তার আলমবাজার মঠে নামলেন শ্রীরামকৃষ্ণের সান্ধ্য আরতি দেখবার জন্য। যাবার পূর্বে উভয়ই প্রসাদ গ্রহণ করলেন। কথামৃতকার মাস্টারমশাইয়ের সঙ্গে দুই জায়গাতেই উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। পরদিন বিকালে দুজন তরুণ ব্রহ্মচারী শিষ্যকে নিয়ে স্বামীজি বাগবাজার এলেন সিসিমাকে দর্শন করতে। আমি তখন স্বামী যোগানন্দের কাছাকাছি বসে ধর্ম প্রসঙ্গ করছিলাম। স্বামীজির আসার সংবাদ শুনেই যোগানন্দ স্বামী তাকে অভ্যর্থনা করতে দ্রুত এগিয়ে এলেন। কুশল বিনিময়ের পরে স্বামীজি যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করলেন, মা এবং তার সঙ্গিনীরা ভালো আছেন তো? যোগানন্দ বললেন, ঠাকুরের কৃপায় এখন সব কুশল, কিন্তু দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল? স্বামীজি তারপরে সোজা মায়ের কাছে চলে গেলেন। আমরা তার পিছু পিছু গেলাম। এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। পাশ্চাত্য থেকে বিপুল যশ গৌরব নিয়ে প্রত্যাবিত স্বামী বিবেকানন্দের সঙ্গে সিসি মায়ের এই সাক্ষাৎ দৃশ্যটি দেখার সৌভাগ্য যে অল্প কয়েকজনের হয়েছিল, তারা প্রত্যেকেই তখন আনন্দে বিহ্বল। মা অন্য দিনের মতো নবগুণ্ঠনে আবৃত থেকে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সে এক স্বর্গীয় দৃশ্য। পৃথিবী খ্যাত বিবেকানন্দ শ্রদ্ধায় ভক্তিতে অনুগত সন্তানের মতো সিসিমাকে সাষ্টাঙ্গে প্রণত। দীর্ঘ 7 বছর পরে স্বামীজিকে দেখলেন সিসিমা। তিনি গভীরভাবে আলোড়িত, স্থির, নির্বাক, যেন সমাধিমগ্ন। গোটা পরিবেশ অবর্ণনীয় মহিমা ও দিব্য আনন্দে পরিপূর্ণ। প্রণাম করার সময় স্বামীজি মায়ের পাদস্পর্শ করেননি। তারপর উঠে দাঁড়িয়ে মৃদুকণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু পাদস্পর্শ করো না। উনি এতই কৃপাময়ী, কোমল প্রাণা, স্নেহাতুরা যে কেউ ওর পাদস্পর্শ করলে উনি তৎক্ষণাৎ তার জ্বালা যন্ত্রণাকে টেনে নেন নিজের মধ্যে। তার ফলে অপরের জন্য ওকে নিঃশব্দে ভুগতে হয়। একে একে ধীরে ধীরে গিয়ে ওকে প্রণাম করো, গোটা মন প্রাণ দিয়ে ওর আশীর্বাদ প্রার্থনা করো, কিন্তু মুখে কোনো কথা নয়। উনি সর্বদা এমন অতি চৈতন্য লোকে থাকেন যে প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। স্বামীজির নির্দেশে আমরা সবাই গিয়ে আস্তে আস্তে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। স্বামীজি শান্তভাবে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন। আমাদের প্রণাম শেষ হলে গোলাপ মা নিস্তব্ধতা ভেঙে খুব স্নেহভরা স্বরে স্বামীজিকে ডেকে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল, কোনো উন্নতি হয়েছে কি? স্বামীজি, হ্যাঁ, ওখানে আগের থেকে ভালো ছিলাম। মহেন্দ্র বাড়ুজ্যে এবং তার সুশিক্ষিতা স্ত্রী আমাদের যথেষ্ট যত্নার্থী করেছেন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই শরীর ঠিক হয়ে যাবে। গোলাপ মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন। তোমাকে সমাজের উন্নতির জন্য আরও অনেক কিছু করতে হবে। স্বামীজি, মা, আমি পরিষ্কার দেখছি, মনে প্রাণে অনুভব করছি যে আমি ঠাকুরের হাতের যন্ত্র ছাড়া কিছু নই। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কি করে এইসব ব্যাপার সম্ভব হচ্ছে, কি করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষে ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে। মা, আপনার আশীর্বাদ নিয়ে আমি আমেরিকা গিয়েছিলাম। তারপর যখন বক্তৃতা করে সেখানকার লোকেদের মুগ্ধ করতে পারলাম, তাদের কাছ থেকে বিরাট সংবর্ধনা পেলাম, তখন বুঝতে পারলাম মায়ের আশীর্বাদের ফলেই এই অলৌকিক কাণ্ড ঘটেছে। যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী, তিনিই আমার
পথ দেখিয়েছেন। মায়ের উত্তর গোলাপ মা স্বামীজিকে জানালেন, ঠাকুর মা কালীর থেকে পৃথক নন। ঠাকুরই এই বিরাট জিনিসগুলি তোমাকে দিয়ে করিয়েছেন। তুমি তার বাছার শিষ্য এবং সন্তান। তোমার প্রতি তার অসীম ভালোবাসা। তিনি সকলকে বলেই গিয়েছিলেন, তুমি একদিন পৃথিবীর আচার্য হবে। গভীর আবেগের সঙ্গে স্বামীজি বললেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেই জন্য যত শীঘ্র সম্ভব একটি সঙ্ঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত পারছি না বলে কষ্ট পাচ্ছি।